হার্ট অ্যাটাক কিন্তু কারোর একদিনে দুম করে হয় না। ডায়াবেটিস হার্টের ক্ষতি করে। 60% ডায়াবেটিক পেশেন্টদের আমরা দেখেছি কোরোনারি আর্টারি ডিজিজ হয়। হার্ট ফেলিওর মানে হার্ট বন্ধ হয়ে যাওয়া। হার্ট ফেলিওর মানে হার্ট বন্ধ হয়ে যাওয়া এমনটা নয়। ওই যে আমি একটা 2 কোটি টাকার লটারি জিতেছি। এই ওপেন হার্ট সার্জারিটা কি জিনিসটা? আমরা হার্টটাকে খুলে বাইরে বের করে আনি, রিপেয়ার করি, সব কিছু করি, করে আবার আমরা ভিতরে সেটাকে ঢুকিয়ে দিই। হার্ট সার্জারি যখন আপনারা করেন তখন কি হার্টটা চলতে থাকে নাকি একটুখানি কিছুক্ষণের জন্য বন্ধ করে রাখেন? চালু ইঞ্জিনে সারানোটা কিন্তু অত্যন্ত ডিফিকাল্ট কাজ। এক্সারসাইজ করতে পারি। একজনের হার্ট অ্যাটাক হচ্ছে কি দেখে বুঝবে? কোল্ড কামি এক্সট্রিমিটি, মানে গাটা একদম ব্যাঙের গায়ের মতো ঠান্ডা হয়ে গেছে, মনে হবে তার বুকের মধ্যে কেউ যেন টন টন পাথর চাপিয়ে দিয়েছে। বাইপাস সার্জারি করার পরে ফিজিক্যাল অ্যাক্টিভিটি করা উচিত না। মিথ। দেখি কত নম্বর যায়। ও বাইপাস সার্জারির পর তেল ঘি মশলা একদম খাওয়া যাবে না। আমরা একটু ঝিঙের ঝোল, একটু আলু পোস্ত, একটু ডাল, এই সামান্য তেল ফোড়ন দিয়ে খাই। ওপেন হার্ট সার্জারি শুনেই তো লোক ভাবে ওয়ে বাবারে। আমার জ্ঞান অবস্থায় তুমি আমাকে যা খুশি করো, আমি রাজি আছি। মাথা থেকে কি টাকা আর বার করতে পারছে না? হাই, আমি সায়ন। হাই, আমি কুশল। ওয়েলকাম টু ইনজেকশন ট্রিটমেন্ট সিজন 2। ট্রিটমেন্ট Treatment. Injection Treatment Season 2 supported by Narayana Health Howrah. আজকে দেহের খুব গুরুত্বপূর্ণ একটা অর্গান নিয়ে কথা হবে এবং সেই অর্গানটাকে কি করে তারা খোলেন সেই বিষয় নিয়ে কথা হবে। আপনারা অনেকেই ভয় পেয়ে যাচ্ছেন। কি জিনিস? হৃদয়, আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। সেটা দিয়ে হয়তো আমরা ইমোট করি। এবার এই দুপুক যতক্ষণ হচ্ছে আমাদের মনে হয় যে আমরা বেঁচে আছি। এই বেঁচে থাকার বিষয়কে যারা সাপোর্ট দিয়ে থাকেন, অর্থাৎ হৃদয়ের খেয়াল যারা রাখেন, সেই সমস্ত ট্রিটমেন্টদের একজন রিপ্রেজেন্টেটিভকে আজকে পেয়েছি, কিন্তু একটু আলাদাভাবে। এর আগেও আমরা হৃদয় নিয়ে অনুষ্ঠান করেছি ট্রিটমেন্টে, এর আগেও আমরা কার্ডিও বিষয় নিয়ে আলোচনা করেছি, কিন্তু আজকের পর্বটা আলাদা কেন? আজকের পর্বটা আলাদা এই জন্যই, কেননা ওই যে পাম্পটা, দেহের ওই যে পাম্পটা, ওই পাম্পটা যদি বিগড়ে যায়, যদি সেরকমভাবে বিগড়ে যায়, তাহলে তো তাকে আবার একটু কাটাছেঁড়া করে ঠিক করতে হয়। তো সেই কার্ডিও থোরাসিক সার্জন ডক্টর অরুণাংশু ডোলে আমাদের সাথে আছেন। নমস্কার ডাক্তারবাবু। ওয়েলকাম স্যার। নমস্কার সায়ন। নমস্কার কুশল। আমরা এর আগে আমরা ওই সব স্টেন্ট নিয়ে আলোচনা হয়েছে, কি করে ওই কি বলে ওই পাইপ পরিষ্কার করে, মানে অ্যাঞ্জিওপ্লাস্টি, অ্যাঞ্জিওগ্রাফি আমরা সব দেখিয়েছি, কিন্তু একদম এই যে টুরু পাম্পকে খুলে সার্জারি করা, এই ওপেন হার্ট সার্জারিটা কি জিনিসটা? একটা ভুল ধারণা লোকের আছে যে আমরা হার্টটাকে খুলে বাইরে বের করে আনি, রিপেয়ার করি, সব কিছু করি, করে আবার আমরা ভিতরে সেটাকে ঢুকিয়ে দিই। ইটস নট লাইক দ্যাট। ওপেন হার্ট মিনস আমরা হার্টটাকে এক্সপোজ করার জন্যে হার্টের মাঝখানে, যে বুকের মাঝখানে যে হাড় আছে আমাদের স্টার্নাম যাকে বলি, সেটাকে আমরা বিদীর্ণ করি বা সেটাকে আমরা অপারেশন করি, করে তারপরে আমরা হার্টে পৌঁছই। মানে পাঁজর কেটে হৃদয়ে প্রবেশ করেন। তার নাম কেটে পাঁজরের হাড়গুলো যে হাড়ে এসে যুক্ত হয়, ওকে, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, আমরা ফ্ল্যাট বোন, এটা একটা আমাদের, যেটা কলার বোনের সাথেও যুক্ত থাকে, এবং আমরা যে নিঃশ্বাস প্রশ্বাস নিই সেখানে পাঁজর, শিরদাঁড়া এবং এই আমাদের স্টার্নাম, এর একটা বিশাল রোল আছে। এই যে আমরা দীর্ঘ নিঃশ্বাস নিলাম, এই যে ছাড়লাম, এই ইন্ট্রামাস্কুলার যে আমাদের ইন্টারকস্টাল মাসেল, এই সবগুলো যে মুভমেন্ট, সেগুলো আমরা এই স্টার্নামের সাথে যুক্ত না হলে রিপগুলো আমরা নিতে পারি না। তো সুতরাং এই স্টার্নামটাকে আমরা কাটবো, কেটে তবে আমরা হার্টের মধ্যে প্রবেশ করতে পারবো, করে আমরা অপারেশান করবো। দ্যাটস ওয়াই দিস ইজ কল্ড ওপেন হার্ট সার্জারি। এখন কিন্তু এই আধুনিক চিকিৎসা যেমন উন্নত হয়েছে, সেরকম আমরা বুকের মাঝখানের হাড় না কেটেও আমরা কিন্তু সেম অপারেশান করতে পারি। বুকের সাইডে দুটো পাঁজরের মাঝখান দিয়ে সামান্য পরিমাণ একটু কেটে 2 ইঞ্চির মতো, যেখান দিয়ে আমরা হার্টের ভালভ অপারেশান, কোরোনারি আর্টারি বাইপাস সার্জারি, এইচডি, ভিএসডি, এগুলো আমরা করতে পারি। এগুলোকে বলা হয় মিনিমাল ইনভেসিভ সার্জারি। বাট ওপেন হার্ট বলতে আগে যেটা লোকে বুঝতো, সেটা যে বুকের মাঝখান কেটে আমরা ওপেন করে যে সার্জারিটা করে। ইটস নট লাইক দ্যাট যে আমরা হার্টটাকে খুলে বের করে আনি এবং আবার সেই হার্টটাকে আমরা তার স্থানে পৌঁছে দিই। একটা এক্সেপশান এখানে আছে, যে যখন আমরা হার্ট ট্রান্সপ্লান্ট করি তখন কিন্তু আমাদের পুরনো হার্টটাকে
একদম কেটে বাইরে বের করে দিতে হয় এবং নতুন একটি সুস্থ হার্টকে আমরা অন্য মানুষের শরীর থেকে তুলে এনে তখন আবার হার্টে পুরানো জায়গাতে আমরা বসিয়ে দিই। সো দ্যাট ইজ কল্ড হার্ট ট্রান্সপ্লান্ট, আচ্ছা, যেটাকে আমরা এখন অঙ্গ প্রতিস্থাপন বলি। এটা সবচেয়ে বেশি পরিমাণে হয় কিডনির ক্ষেত্রে, তারপরে লিভারের ক্ষেত্রে, তারপরে হার্টের ক্ষেত্রে, তারপরে এখন বিভিন্ন রকম আরও ট্রান্সপ্লান্টের কথা আমরা ভাবছি, যেমন লিম ট্রান্সপ্লান্ট অলরেডি হয়েছে সাকসেসফুল। আমরা অগ্নাশয় বা আমরা যাকে বলি প্যানক্রিয়াস, প্যানক্রিয়াস, সেই প্যানক্রিয়াস প্রতিস্থাপনও করা যায়। ইন্টেস্টিনকেও আমরা প্রতিস্থাপন করতে পারি, স্কিনকে আমরা ট্রান্সপ্লান্ট করতে পারি। সো দিজ অল আর পার্ট অফ দ্য ট্রান্সপ্লান্ট। বাট এই হার্ট ট্রান্সপ্লান্টের সময় একমাত্র আমরা খারাপ হার্টকে সরিয়ে আমরা ভালো হার্ট দিই। মানুষ যেটাকে ভাবে যে হার্ট খুলে, সো ট্রু সেন্সে তখন আমরা এটাকে ওপেন হার্ট হিসেবে ধরতে পারি অ্যাকর্ডিং টু দ্য কমন পিপল বিলিভ। এই বাইপাস সার্জারি মানে কি? এটা বাইপাস সার্জারি মানে হচ্ছে যে আমরা ছোটবেলা থেকেই খুব কথাটা সম্বন্ধে খুব সবাই জানে, ঠিক আছে, এই একে বাইপাস করে চলে যাও, এই ওকে বাইপাস করে চলে যাও। আমাদের যাওয়ার একটা গন্তব্যস্থলে পৌঁছানোর আমার 3টে রাস্তা আছে। এমজি রোড যদি জ্যাম হয়ে যায় আমরা কি করব? আমরা তখন কলেজ স্ট্রিট দিয়ে ঘুরে চলে যেতে পারি। আমরা তখন এই দিক দিয়ে আমরা সন্তোষ মিত্র স্কয়ার দিয়ে ঘুরে চলে যেতে পারি, এইরকম একটা ব্যাপার। বা গ্রামের মধ্যে কোথাও একটা জায়গায় জটলা হয়েছে, ঝামেলা হয়েছে, প্রচুর সেখানে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, চলো আমরা এই রোডটাকে বাইপাস করে অন্য দিয়ে। সো যেখানে আমাদের করোনারি আর্টারিতে ব্লক আছে সেই পোর্শনটাকে আমরা কোনো কিছু করব না। যেমন একটু আগে আমাদের বললে যে পাইপ পরিষ্কারের ব্যাপার, তো একটা কমন ভাষায় এটা কার্ডিওলজিস্টদের ক্ষেত্রে যে তারা যে স্টেন্টিংটা করেন সেটা হচ্ছে যে ইন্টারনাল লুমেন যেটা আছে সেই লুমেনের মধ্যে যে ব্লকটা আছে সেই ব্লকটাকে আমরা একটা স্টেন্ট ঢুকিয়ে সেখানে ব্লকটা ছাড়িয়ে দিই। এর খুব সহজ একটা উদাহরণ আছে। সহজ উদাহরণ হচ্ছে যে যদি আমাদের রান্নাঘরে কোনো কারণে জলের পাইপে মানে জল না আসে তখন আমরা কি করি? আমরা তখন একটা লোহার রড দিয়ে ভেতরটা একটু খুঁচিয়ে দিলাম, খুঁচিয়ে দেখলাম এই তো আবার ফ্লো চলে এলো। সো ইটস লাইক অ্যাঞ্জিওপ্লাস্টি। আর যদি আমরা দেখি যে হাজার খোঁচানোর পরে ওটা কিছু হচ্ছে না, আমরা প্লাম্বার ডাকলাম, আয়রনের আগে পাইপ ছিল, ও বললো তো ভিতরে রাস্ট পড়ে বন্ধ হয়ে গেছে। তো তাহলে কি করবেন? প্লাম্বার তখন কি করতো, ওই পোর্শনটাকে কেটে না উড়িয়ে দিয়ে ওখান থেকে একটা বাইপাস চ্যানেল করে বললো ঠিক আছে আমি করে দিচ্ছি, 2টো এল লাগিয়ে করে ওখান দিয়ে আবার জলের ফ্লো। তো বাইপাস সার্জারি ইজ জাস্ট লাইক দ্যাট। ওকে, যে আমরা ব্লকটাকে কোনো কিছু করব না, আমরা শরীরের অ্যাওটা থেকেও সেই আমরা রক্তের সোর্স নিতে পারি, সেটা আমরা পা থেকে ভেন নিতে পারি। দুদিকে আমাদের স্টারনামের দুদিকে যে আমাদের মেমারি আর্টারি আছে যাকে আমরা বলি ইন্টারনাল মেমারি আর্টারি, সেই ইন্টারনাল মেমারি আর্টারি আমরা হারভেস্ট করতে পারি। আমরা হাত থেকে রেডিয়াল আর্টারি হারভেস্ট করতে পারি। আমরা পেটের মধ্যে থেকে আমরা এপিপ্লোইক আর্টারি আমরা হারভেস্ট করতে পারি। সেগুলো দিয়ে আমরা ওই বাইপাসের পোর্শনে মানে যেখানে ব্লক হয়েছে তার ডিস্টালি যদি আমরা রক্ত চলাচল আবার হার্টকে দিয়ে দিতে পারি তাহলে হার্ট কিন্তু আবার একটা নতুন হার্টের মতো কাজ করবে। তো এটা আপনি ঠিক ভালো কথাই বললেন। অনেকে বলে যে আমি একটা হার্টের সার্জারি করতে গেলাম, আরে আমার হাত কেটে দিয়েছে, পা কেটে দিয়েছে, তাহলে এখান থেকেই আপনারা জিনিসটাকে তোলেন, মানে পাইপটাকে তোলেন, কন্ডিউট, হ্যাঁ বাংলায় যাকে বলে পাইপ, যে পাইপটা আমি বদলাবো ওখানে। তো সেখানে আমাকে এই পাইপটা আমরা ডিরেক্ট আর্টারিও নিতে পারি, যেটা বললাম ইন্টারনাল মেমারি আর্টারি, তাহলে সেটা আর্টারির সাথেই ফ্লোটা থাকলো, সেটাকে আমাকে প্রক্সিমালি মানে আর কোথাও জুড়তে হবে না। সেটা আমরা ওই যে আর্টারি থেকে ওর অরিজিন হয়েছে আমরা ওটাকে খুব সূক্ষ্মভাবে ছাড়িয়ে নিয়ে ওর ফ্লোটা চেক করে আমাদের যে যে জায়গায় বসানোর আমরা সেখানে বসাতে পারি। আমরা দুদিকের ইন্টারনাল মেমারি আর্টারি নিয়ে সেটাকে ওয়াই পজিশান বা টি পজিশান করে আমরা যতগুলো 4টে 5টা 6টা 7টা যা গ্রাফট হয় সেগুলোকে কমপ্লিট করি। আর যদি ওখানে দেখি যে ইন্টারনাল মেমারি আর্টারি দিয়ে আমাদের হচ্ছে না বা প্রবলেম আছে তখন আমরা পা থেকে ভেন নিই। দিস ইজ কল কন্ডুইট। এই কন্ডুইটগুলো আমাদের তখন পা থেকে ভেন নিতে হয়। ভেনের লংজিভিটিও ভালো, বাট এই ইন্টারনাল মেমারি আর্টারির লংজিভিটি সবচেয়ে বেশি। সেই জন্যে আমরা ট্রাই করব যে ইয়াং পেশেন্ট বা যারা ডায়াবেটিক পেশেন্ট তাদের ক্ষেত্রে আমরা যদি ইন্টারনাল মেমারি আর্টারি দিতে পারি তাহলে এই কন্ডিউটের লংজিভিটি অনেক বেশি থাকবে এবং সারা জীবনে তাকে হয়তো
আর দ্বিতীয়বার সার্জারি করতে হবে না। আর স্যার এই হার্ট সার্জারি যখন আপনারা করেন তখন কি হার্টটা চলতে থাকে নাকি একটুখানি কিছুক্ষণের জন্য বন্ধ করে রাখেন? ওই একটা ছোট্ট গল্প শুনেছিলাম, হ্যাঁ, যে ডাক্তারবাবুরা কেন এত পয়সা নেয়। তো তখন ইঞ্জিনিয়াররা বলল যে ইঞ্জিনিয়াররা এত কিছু করে, পয়সা রোজগার কম করে, তো ডাক্তারবাবুরা এত পয়সা রোজগার করে। তো তখন একটা ইঞ্জিনিয়ারকে ডাকা হলো, তো ডেকে জিজ্ঞাসা করা হলো যে আপনি এই ইঞ্জিনটা তো হয়ে গেছে, তাহলে ইঞ্জিনটাকে একটু সারিয়ে দিন। তো ইঞ্জিনিয়ার সাহেব এলেন, উনি ইঞ্জিনটা বন্ধ করলেন, বন্ধ করে সারিয়ে দিয়ে বেরিয়ে চলে গেলেন। তো এই ডাক্তারবাবুকে ডাকা হলো, তো ওনাকে জিজ্ঞাসা করা হলো আপনার ইঞ্জিনে গন্ডগোল আছে, ইঞ্জিন মানে হার্ট, তাহলে ওটাকে একটু সারিয়ে দিন। তো উনি তখন বললেন যে আমি তো সারাবো। তো উনি ইঞ্জিনিয়ারকে জিজ্ঞাসা করে বললেন যে তাহলে আমি একটা কাজ করছি, তোমাকে আমি বেশি পয়সা দেবো, আমি ইঞ্জিনটা চালু করে দিচ্ছি, চালু ইঞ্জিনে তুমি সারাও। চালু ইঞ্জিনে সারানোটা কিন্তু অত্যন্ত ডিফিকাল্ট কাজ। এবং এখানে দুটো জিনিস আছে, আমরা যে করোনারি বাইপাস সার্জারিগুলো করি তা দুটো পদ্ধতিতে করা হয়, অন পাম্প, একটা অফ পাম্প। এবং অফ পাম্পের ক্ষেত্রে আমরা বিটিং হার্ট সার্জারি করি, হার্ট বিট করবে, মানে ইঞ্জিন ইজ রানিং, ইজ ভেরি ডিফিকাল্ট রানিং ইঞ্জিনে কাজ করা। তোমাকে যদি একটা গাড়ির আমি ইঞ্জিন চালিয়ে দিয়ে বলি এই ইঞ্জিনে কাজ করো, সো নোবডি ক্যান ডু দ্যাট। তো এখানেও সেটা হয় যে আমরা যখন অফ পাম্প করি তখন হার্ট বন্ধ করলে আমার সারা শরীরে রক্ত চলাচল বন্ধ হয়ে যাবে, পেশেন্ট মারা যাবে। আর যখন অন পাম্প মানে একটা পাম্পের সাহায্য নিই, যেখানে হার্টটা দুর্বল হয়ে আছে, যেখানে আমরা হার্টকে ম্যানিপুলেট করতে গিয়ে ব্লাড প্রেশার মেনটেন করতে পারছি না, হার্টের গতি অত্যন্ত ফাস্ট হয়ে যাচ্ছে, যেখানে আমরা সার্জারিটা করতে পারছি না, হার্ট হঠাৎ করে সেখানে স্তব্ধ হয়ে যাওয়ার চান্সেস থাকে, তখন আমরা হার্ট লাং মেশিনের সাহায্য নিই, কিন্তু তাকে আমরা বলি অন পাম্প সার্জারি। এই অন পাম্প সার্জারিতে কিন্তু বিটিং হার্ট করি আমরা। স্টপ করি তখনই যখন আমার হার্টের ভিতরের কোনো জিনিসকে আমরা চেঞ্জ করব বা রিপেয়ার করব। হার্টের ভিতরে কী থাকে? ভালভ থাকে। যদি কনজেনিটাল ডিফর্মিটি হয় তাহলে হার্টের ভিতরে ছিদ্র, এর সাথে ওর অন্যরকম চ্যানেল তৈরি হয়ে গেছে, যেটা ডান দিক থেকে ওঠার কথা ছিল বাঁ দিক দিয়ে উঠে গেছে, কমপ্লেক্স কনজেনিটাল ডিজিজ হয়েছে। এগুলো মানে ভেঙে বোঝানো ইজ ভেরি ডিফিকাল্ট। তো সেই জন্যে তখন আমাদেরকে হার্টকে টোটালি স্টপ করতে হয়, তখন কিন্তু ইঞ্জিন যদি চালু থাকে আমরা সাকসেসফুল হব। এই হার্টকে আমরা স্টপ করি, স্টপ করে তার মধ্যে সব রিপেয়ার করে আবার হার্টকে আমরা চালু করি। তো সুতরাং এখানে দুরকম জিনিস আমরা করি, একটা হচ্ছে বিটিং হার্ট আর একটা হচ্ছে নন বিটিং বা স্টপড হার্ট। তো আমরা প্রথমেই যেটা শুনলাম ওপেন হার্ট সার্জারি, যেখানে বললেন এই যে স্টারনাম কাটা হয়, হাড্ডি কাটা হচ্ছে, শুনেই তো লোক ভাবে ওয়ে বাবা রে, আমার হাড় কেটে দেবে, তা জুড়বে কবে, আমি হাঁটবো কবে, আমার ব্যথা কমবে কবে? এক্স্যাক্টলি, এটা হচ্ছে খুব কমন কোয়েশ্চেন। এবং আমি এর জন্যে কমন পিপলকে কোনো রকম দোষ দেব না। তো তাদের তো মনে হতেই পারে যে আমি বুকের মাঝখানে হাড়টা হঠাৎ করে কেটে ফেলবো কেন, আমার কেন অপারেশনের দরকার? অপারেশনের দুটো পার্ট আছে, একটা হচ্ছে যে মেন প্রসিডিওর করতে গেলে আমরা প্ল্যান্ড ওয়েতে তাকে অজ্ঞান করে থাকি। তো এটাও কমন মানুষের একটা বিশাল কোয়েশ্চেন যে এই অজ্ঞান করার পর আমার জ্ঞান আদৌ ফিরবে কিনা। এবং মোস্ট অফ দ্য টাইম দ্য পেশেন্ট রিফিউজেস দিস সার্জারি বিকজ অফ দিস কোয়েশ্চেন, যে আমার জ্ঞান যদি না ফেরে আমি বাবা অপারেশন করাবোই না, আমার জ্ঞান অবস্থায় তুমি আমাকে যা খুশি করো আমি রাজি আছি, আর এত বড় কাটা, আমি আর পরে কাজ ফাজ করতে পারবো না, আমি অপারেশন করাবোই না। রিসেন্টলি আমরা যেটা দেখেছি যে যদি তাদেরকে আমরা বলি যে ছোট করে কেটে আমরা অপারেশন করে দেবো, হ্যাঁ ডাক্তারবাবু আমি রাজি আছি। তো এই যে বড় করে কাটার ব্যাপারটা, দিজ আর দ্য কনভেনশনাল থিং। আজকে প্রায় 60-70 বছর ধরে আমরা এই সার্জারি প্র্যাকটিস করে যাচ্ছি। দ্যাট ইজ দ্য মেন ওয়ে আমাদের হার্টে ঢোকার। তো এই পদ্ধতি বাদ দিয়ে তো আমরা করিনি কিছু। তো সুতরাং সাধারণ মানুষ এই জিনিসটাকেই ধরে রেখেছে। আর একটা জিনিস জানতে একটু ইচ্ছা করছে, যে বড় করে কেটে সার্জারি আর মিনিমালি ইনভেসিভ সার্জারি, এখন তো এটা খুব জনপ্রিয় হয়েছে, তো এটার অ্যাডভান্টেজ কি? অ্যাডভান্টেজ বলতে আমরা প্রথমেই যেটা বলেছি যে বুকের এই যে মাঝখানে স্টারনামটা, ইটস এ দ্য মেন বোন অফ দ্য থোরাসিক কেজ উই ক্যান সে, যে এই জিনিসটা যদি দুর্বল হয়ে যায় ওই মানুষের লম্বা শ্বাস নিতে গিয়ে বুকে ব্যথা হতে পারে একটা,
এইটা ইনফেক্টেড হয়ে যেতে পারে, একটা মানুষ ভাবতে পারে যে এটা আমার দুর্বল করে দিল এই জিনিসটাকে। সেখানে আমরা 5টা 6টা স্টিল ওয়্যার দিয়ে আমরা সেটাকে ক্লোজ করি, যেটা সারা জীবন থাকে। একটা বড় স্কার হয় এখানে, যেগুলো আমরা লোক সমাজে বুক খুলে দেখাতে পারি না, এবং লোকে যখন ওটা দেখতে পায় বলবে রে বাবা এর হার্টের অপারেশন হয়েছে, কি আলাদা রাখো, তাকে একটা স্পেশাল খাতির যত্ন দেয়। সেটাও কোনো মানুষ একটু এম্বারাসড হিসেবে নেয় যে আই এম নট এ সেপারেট ম্যান, বাট স্টিল দে আর গিভিং মি এ সেপারেট ভ্যালু। একটু মনক্ষুণ্ণ হয় অনেকে। তো এই ব্যাপারে মিনিমাল ইনভেসিভ কার্ডিয়াক সার্জারি হচ্ছে যে ইটস এ ডিফারেন্ট টেকনিক, বাট যেখানে আমরা সেম কাজটা করতে পারি। তো তাতে একটা অ্যাডভান্টেজ যে আমরা স্টারনামটা কাটছি না, তো সুতরাং স্টারনামের ইনফেকশন হওয়ার কোনো চান্স নেই, স্টারনাম দুর্বল হওয়ার কোনো চান্স নেই। আমরা যেহেতু ছোট্ট করে মাসেল কেটে সেখান দিয়ে ঢুকছি, বা ভিতরটাকে আমরা যদি খুব সুন্দর করে রক্তপাতগুলোকে বন্ধ করে আসতে পারি, ন্যাচারালি সেখানে ব্লিডিং খুব কম হয়, এবং আমাকে কম ব্লাড ট্রান্সফিউশন দিতে হয়। পেশেন্টের খুব তাড়াতাড়ি আমরা পেশেন্টকে তার ছুটি দিতে পারি। সে খুব যেহেতু ছোট্ট করে কাটা, এবং এখানে আমরা কোনো বোনস কাটি না, শুধু মাসেলকে স্প্লিট করে একটুখানি। ইনিশিয়ালি 1-2 দিন একটু ব্যথা থাকে বেশি, কিন্তু পরের দিকে সে পেশেন্ট বুঝতেও পারে না যে তার ওখানে কোনো সার্জারি হয়েছিল। আর স্কারের ব্যাপারে একটা 5 সেন্টিমিটার স্কার ইস এ নেগলিজেবল স্কার। লোকের এমনি কেটে গেলেও ওইটুকু স্কার থাকে, জামার মধ্যে ঢাকা থাকে সে। আমরা কিছু কিছু ক্ষেত্রে ট্রান্স অ্যাক্সিলারি ইনসিশন দিই, সেখানে মানুষ যদি হাতটা ঢাকা দিয়ে থাকে কেউ তার স্কারও দেখতে পাবে না। তো কসমেটিক্যালি এটা অনেক বেটার, খুব আর্লি লাইফে তাড়াতাড়ি পাঠিয়ে দেয়, পেন ফ্রি থাকে, এবং দ্য সেম রেজাল্ট পেশেন্ট ইজ গেটিং বাই দ্য স্মল কাট। গ্রেট। আমরা অনেক ভয় কাটালাম, এবং আরও অনেক কিছু জানার রয়েছে। এটা তো একদিনে শেষ করার সাবজেক্ট নয়। যাই হোক, আমরা অনেক কিছু যেগুলো আইডিয়া ছিল, মানে আমাদের অনেক মিথ ছিল, আমাদের ভুল ধারণা ছিল, ভ্রান্ত ধারণা ছিল, সেগুলোকে আপনি ক্লিয়ার করলেন। আরও ক্লিয়ার করতে হবে আমাদের পরের রাউন্ডে। আমার পরের রাউন্ডে ডাক্তারবাবু, হ্যাঁ, ফ্যাক্ট চেক আপ। Fact checkup. ফ্যাক্ট চেক আপ। এই রাউন্ডে আমরা আমাদের ট্রিটমেন্টকে বিভিন্ন স্টেটমেন্ট দেব, অর্থাৎ যেগুলো বহুল প্রচলিত, মানে এদিক সেদিক থেকে আপনি শুনতে পান, অনেক দিন ধরে বিশ্বাস করে এসছেন, সেই সমস্ত স্টেটমেন্টগুলো একের পর এক শেয়ার করব। সেটা শুনে আমাদের ট্রিটমেন্ট বলবেন ওটা মিথ নাকি ফ্যাক্ট। রেডি? রেডি। বাইপাস সার্জারি করার পরে ফিজিক্যাল অ্যাক্টিভিটি করা উচিত নয়। মিথ। করবো অবশ্যই। আমি যদি তোমাকে ফিজিক্যাল অ্যাক্টিভিটি না দিই, তাহলে তো আমি অপারেশন করলাম কেন? আমি তো বললো তুমি ওষুধ খাওয়ার বিছানায় বসে থাকো। আমার মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে তোমাকে নর্মাল কোয়ালিটি অফ লাইফ ইমপ্রুভমেন্ট। 2 কদম হাঁটতে গিয়ে যার বুকে ব্যথা হচ্ছে, তাকে যদি আমি 2 কদম হাঁটার যোগ্য না করতে পারি, তাহলে আমি কি করলাম তার জন্য? সুতরাং আমি যখন বাইপাস সার্জারি করে দেবো, আমি তখন যার হার্ট ভালভটা চেঞ্জ করে দেবো, অটোমেটিক্যালি সে তখন নর্মাল লাইফে ফিরে যাবে, এবং সে তখন সমস্ত রকম ব্যথা শ্বাসকষ্ট থেকে মুক্ত, এবং সে তখন এসে ফ্রি বার্ড। সার্জারির পর স্নান করলে কোনো অসুবিধা নেই, যে কেউ স্নান করতে পারে। ইটস এ ফ্যাক্ট। কারণ আমি যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো, আমার ওই কাটা জায়গাটা বা ওই ক্ষতস্থানটা তত পরিষ্কার থাকবে। আর ওখানে যদি আমি সাবান জল দিয়ে পরিষ্কার না করি, তাহলে ব্যাকটেরিয়া জন্মাবে, এবং অটোমেটিক্যালি সেখানে চান্সেস অফ ইনফেকশন অনেক হাই। সুতরাং আমরা পেশেন্টকে ডিসচার্জের পর থেকেই বলে দিই যে বাড়িতে গিয়ে ক্ষতস্থানে সাবান জল লাগিয়ে পরিষ্কার করে ড্রাই রাখতে হবে জায়গাটাকে। সো ড্রাই রাখলে কোনো রকম ইনফেকশন হওয়ার চান্স থাকবে না। ডায়াবেটিস হার্টের ক্ষতি করে। ইটস এ ফ্যাক্ট। বিকজ 60% ডায়াবেটিক পেশেন্টদের আমরা দেখেছি কোরোনারি আর্টারি ডিজিজ হয়। তার কারণ মেটাবলিজম। এই যাদের কোলেস্টেরল লেভেল হাই থাকে, সেখান থেকে, মানে ডায়াবেটিস যাদের আনকন্ট্রোল থাকে, সেখান থেকে কোলেস্টেরল তৈরি হওয়ার প্রবণতা অনেক বেশি, এলডিএল তৈরি হওয়ার প্রবণতা অনেক বেশি, এবং ন্যাচারালি এগুলো আমাদের শরীরের সমস্ত রকম আর্টেরিয়াল সিস্টেমে সেগুলো ডিপোজিটেড হয়। দ্যাট ইজ নট অনলি ইন হার্ট, সেটা পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজও হতে পারে, সেরিব্রাল আর্টারিতেও জমতে পারে, বিভিন্ন জায়গায়। ডায়াবেটিস ইজ এ ভেরি ডেঞ্জারাস ডিজিজ। হার্ট ফেলিওর মানে হার্ট বন্ধ হয়ে যাওয়া? মিথ। হার্ট ফেলিওর মানে হার্ট বন্ধ হয়ে যাওয়া এমনটা নয়। হার্ট ফেল করে বিভিন্ন কারণ। নর্মাল হার্ট ফাংশন থাকলেও হাইপার টেনশন থাকলে হার্ট ফেল করতে থাকে। সুতরাং এখানে আমরা খুব সহজ ভাষায় যদি বলি যে দুর্বল হার্টের হার্ট ফেলিওর আর নর্মাল হার্টের হার্ট ফেলিওর, এখানে আমার কারণটা জানতে হবে যে কী কারণে আমার হার্টটা ফেল করছে।
যদি আমরা সেই কারণটাকে সরিয়ে দিতে পারি তখন তাহলে আমরা পেশেন্টকে সুস্থ করতে পারি। বাইপাস সার্জারির পরে হার্টের আর কোনো সমস্যা থাকে না। ইটস ফ্যাক্ট, বিকজ আমার টার্গেটই হচ্ছে যে বাইপাস সার্জারির পরে হার্টকে সুস্থ করা। কিন্তু এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের হার্টে শুধু রক্ত চলাচলটাই একমাত্র ব্যাপার নয়। হার্টে দুরকম সিস্টেম আছে, একটা ইলেকট্রিক্যাল সিস্টেম আর একটা রক্তনালী দিয়ে প্রবাহ বা একটা ব্লাড ফ্লো সিস্টেম। তো আমি ব্লাড ফ্লো ঠিক করে দিয়েছি মানে এই নয় যে আমার ইলেকট্রিক্যাল সিস্টেমটা ঠিক আছে। সো ইলেকট্রিক্যাল সিস্টেম ইজ আনপ্রেডিক্টেবল, সেখানে সমস্যা হতে পারে। কিন্তু আমরা যদি ঠিকঠাকভাবে পেশেন্টকে অপারেশন করতে পারি এবং পেশেন্টের নেটিভ ভেসেল যেখানে সার্জারি করেছে ওগুলো যদি ভালো থাকে তাহলে পেশেন্ট কিন্তু আমাদের এই ভাস্কুলার সমস্যা নিয়ে যে প্রবলেম হয় সেখান থেকে সুস্থ হয়ে যাবে। বাইপাস সার্জারির পর তেল, ঘি, মশলা একদম খাওয়া যাবে না। ইটস এ মিথ, বিকজ এখানে আমরা বলে রাখি যে আমাদের এই যে কোলেস্টেরল তৈরি হওয়া বা জমা এটা টোটালি কিন্তু মাল্টিফ্যাক্টোরিয়াল, এবং আমাদের হার্ট অ্যাটাক বা হার্টের মধ্যে যে কোলেস্টেরল জমা হচ্ছে সেটাও একটা মাল্টিফ্যাক্টোরিয়াল। এখানে অনেক এনজাইমেটিক প্রবলেম থাকে যেগুলো আমাদের ফ্যামিলি থেকে বংশ পরম্পরায় আমরা পেয়ে থাকি। ডায়াবেটিস একটা ফ্যাক্টর, স্ট্রেস আজকালকার দিনে একটা ফ্যাক্টর, আমাদের যে ফুড হ্যাবিট এখন সেটা একটা ফ্যাক্টর। তো সুতরাং আমি যখনই বলছি যে আমার তেল ঘি খাওয়া একদম বন্ধ, ব্যাপারটা তা নয়। কিন্তু কারোর যদি স্ট্রেস থেকে কোলেস্টেরল বেশি হয় তার আমি তেল ঘি বন্ধ করে করবো কি? তো সুতরাং এখানে পার্টিকুলার পয়েন্টটাকে আমায় ফাইন্ড আউট করতে হবে যে কেন আমার কোলেস্টেরলটা এখানে বাড়ছে। যদি দেখি যে শুধুমাত্র কোলেস্টেরলের কারণেই আমার ওই জিনিসটা হয়েছে তখন আমি তেল ঘি ফ্যাট এগুলোকে কমাবো। কিন্তু যাদের ক্ষেত্রে দেখছি যে আমার ডায়াবেটিস আছে, ডায়াবেটিস থেকে হয়েছে, যাদের হাইপার টেনশান আছে তাদেরকে হাইপার টেনশান কমাতে হবে, যাদের স্ট্রেস থেকে হয়েছে তাদের স্ট্রেস কমাতে হবে, যাদের ফ্যামিলিয়াল ডিজিজ আছে সেই ক্ষেত্রে আমরা বলবো যে একটা তেল ঘি মশলার পরিমাণকে একটু কম রাখতে। সুতরাং অল দ্য পেশেন্ট তাদেরকে একদম যে তেল ছোঁবে না, ঘি ছোঁবে না, ইজ নট লাইক দ্যাট। আমরা তো মধ্যবিত্ত বাঙালি, আমরা একটু ঝিঙের ঝোল, একটু আলু পোস্ত, একটু ডাল, এই সামান্য তেল ফোড়ন দিয়ে খাই। এমন তো নয় যে প্রত্যেক দিন আমরা চিলি চিকেন খাচ্ছি বা চিকেন রেজালা খাচ্ছি, মাটন রেজালা খাচ্ছি, ইজ নট লাইক দ্যাট। একটু ফুড হ্যাবিট চেঞ্জ করতে হবে। তার মানে এই নয় যে আমাদেরকে একদম তেল ঘি বন্ধ করে দিতে হবে, সেদ্ধই চলে যেতে হবে, সেদ্ধ ঝোল খেতে। এবং এইটা বলে রাখি একটু যে আমার অর্ধেক পেশেন্ট তাদের শরীর অসুস্থ নিয়ে আসে তাদের পরিবারের এই টর্চারে। যখন আমি তাদেরকে ছুটি ছাড়ি 7 দিন পরে এসে বলে, ডাক্তারবাবু আমাকে সেই শিং মাছের ঝোল দিয়েছে, তাতে না দিয়েছে নুন, না দিয়েছে তেল, না দিয়েছে হলুদ, না দিয়েছে লঙ্কা। তাকে আলু সেদ্ধ দেওয়া হয়, কাঁচকলা সেদ্ধ দেওয়া হয়, করলা সেদ্ধ দেওয়া হয়, সিদ্ধ ভাত দেওয়া হয়, যার মধ্যে এক ফোঁটা নুনও দেওয়া হয় না, তেলও দেওয়া হয় না। মানুষটা খাবে কি আর তার পুষ্টি হবে কি? এবং অর্ধেক মানুষ আমি দেখেছি যে তারা শরীর ভেঙে যায়। হ্যাঁ, শিঙি মাছটা অফেন্ডেড হয়, শিঙি মাছও অফেন্ডেড হয়ে যাচ্ছে যে আমাকে তেল মশলা না দিয়ে খেতে দিয়েছি। কারা? এদের নরকবাস হওয়া দরকার। হ্যাঁ ভাই, একটু মাখা টাকা, হ্যাঁ, নাহলে আমাকে ধরার কোনো কারণ ছিল কি? একটি পেশেন্ট এসে বলছে, ডাক্তারবাবু আমাকে রাত্রে একটা রুটি খেতে দেয়, এত খিদে পায়। সো ডোন্ট ডু অল দিস থিং। আমি তাদের গ্যাস্ট্রিক আলসার অপারেশন করিনি যে যাতে আমি কাঁচা লঙ্কা ঝাল এইসব দিতে পারবো না। নিউট্রিশন একটা কার্ডিয়াক পেশেন্টের জন্য ইজ ভেরি ইম্পর্টেন্ট, সো দ্যাট তার রিকভারি অনেক আর্লি করতে পারি আমরা। আর তাকে যদি আমরা পেট ভরে না খেতে দিই, তা যে পরিমাণ আমরা ক্যালোরি নষ্ট করেছি না খাইয়ে অপারেশনের পর 7 দিন হসপিটালে, সেটা তোকে আমাকে রিপ্লেস করতে হবে। সুতরাং ডায়েট ইজ ভেরি ইম্পর্টেন্ট, ফুল ডায়েট একদম পারফেক্টলি, এবং সেখানে নিউট্রিশাস ডায়েট, সেখানে ফল থাকবে, সেখানে সিদ্ধ ভেজিটেবল থাকবে, সেখানে অলিভ অয়েল থাকবে, কাঁচা সর্ষের তেল আলু ভাতে দিয়ে, যাদের সুগার নেই তারা সবজি দিয়ে মেখে খেতে পারবে, সব কিছু খাবে যা একটা ফ্যামিলিতে রান্না হয়। দে ক্যান টেক অল দিস ফুড। গ্রেট, অনেক মিথ ক্লিয়ার হলো, অনেক ভুল ধারণা ক্লিয়ার হলো। আর হার্ট ভালো রাখার জন্য খুব গুরুত্বপূর্ণ কিন্তু খেলাধুলো, তাই না? স্পোর্টসের মধ্যে থাকা, ফিজিক্যালি অ্যাক্টিভ থাকা। তো এবার আমরা একটু খেলাধুলো করবো। আমাদের নেক্সট রাউন্ড সার্জিক্যাল স্ট্রাইক। সার্জিক্যাল স্ট্রাইক। সার্জিক্যাল স্ট্রাইকের গেম শুরু করতে চলেছি। সাথে রয়েছেন হৃদয়ের ডাক্তার।
তো সেই জন্য সামনে রয়েছে কি, সামনে রয়েছে দুটো অলিন্দ, দুটো নিলয়, আর দুটো এক্সট্রা রয়েছে, দুটো আমার আর সায়নের জন্য। ওই দুটো পেসমেকার স্যার, দুটো একটা পেসমেকার আর একটা পেসমেকার যাতে ঠিকঠাক করে তার পেসমেকার দেখার জন্য। দেখার জন্য। তো আপনাকে কি করতে হবে, এই যে দুটো বল আপনাকে যেটা করতে হবে যে হিট করতে হবে, মানে এর ভেতরে ঢুকিয়ে ফেলতে হবে। এবার যেইটার মধ্যে আপনি ফেলবেন তার মধ্যে একটা পুড়িয়া রয়েছে, আর পুড়িয়াটা খুললে আপনি দেখতে পাবেন আপনার জন্য একটা টাস্ক রয়েছে, সেই টাস্কটা আপনাকে পারফর্ম করতে হবে। ওকে স্যার, ওকে, ওপেন ইউর হার্ট। পড়বেই পড়বেই। বাম নিলয় আপনি মন দিয়ে করুন, হৃদয় দিয়ে। 3 নম্বরের পুড়িয়ায় কি আছে দেখি আপনার জন্য। কি বোমবাস্ত এসছে। ও, টাং টুইস্টার, হৃৎপিণ্ডের হঠাৎ হুটহাট হুল্লোড়। যেটার জন্য আপনার কাছে সবাই যায়, হৃৎপিণ্ডের হঠাৎ হুটহাট হুল্লোড়। এই টাং টুইস্টারটা আপনাকে 5 বার বলতে হবে মাত্র। হৃৎপিণ্ডের হঠাৎ হুটহাট হুল্লোড়, 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 হৃৎপিণ্ডের হঠাৎ হুটহাট হুল্লোড়। আমি 6 বার বলে দিই। একটু জন্য এই সাইডে। শো আস সাম কার্ডিও এক্সারসাইজ। স্যার খুব ইম্পর্টেন্ট, হার্ট সুস্থ রাখার জন্য কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ আমি দেখিয়ে দিচ্ছি। আমরা ঠিক আছে? পাশ থেকে সরে যাই। যেমন প্রথমে আমরা একটু হালকা জগিং করতে পারি, তারপরে আমরা এইভাবে এক্সারসাইজ করতে পারি, দেন আমরা মাউন্টেন ক্লাইম্ব করতে পারি এইভাবে। ওয়াও, ওয়াও স্যার, দারুণ কিছু কার্ডিও এক্সারসাইজ দেখালেন, যেগুলো দেখালেন আপনারা কিছু না হোক দিনে 5 মিনিট বডির জন্য দিতে পারবেন না, হার্টের জন্য দিতে পারবেন না, দিলে আপনার হার্টও ভালো থাকবে এবং সবচেয়ে বড় কথা ভুঁড়িও কমবে। ও ওয়ান্ডারফুল। বাড়িতে ফোন করে বলুন আপনি লটারিতে 2 কোটি টাকা জিতেছেন, যাতে ওই মালামাল উইকলির মতন হয়, আনন্দে হার্ট অ্যাটাক হয়ে যায়। তো কেউ বিশ্বাস করবে না। আপনি বলুন না যে আমি লটারি কেটেছি। কাকে বাড়িতে কাউকে বলবে তুমি গায়ে ভাজা খেয়েছো, তাড়াতাড়ি বাড়ি চলে এসছো। স্যার ওটাই শুনতে। হ্যালো, হ্যাঁ, কি করছো? ছেলেকে পড়াতে বসিয়েছি। বলছি আমি একটা 2 কোটি টাকার লটারি জিতেছি। হ্যালো, হ্যাঁ বলো। 2 কোটি টাকার লটারি জিতেছি আমি। হুম, কি করবো এই টাকা দিয়ে? মাথা থেকে কি টাকা আর বার করতে পারছে না? 2 কোটি টাকা কি করবো বলো? হ্যাঁ, কোটি টাকা কি করবে বলো? কোথায় তুমি এখন? এই লটারি টাকা গুনছি এখন। টাকা 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 মাথা থেকে সরাও। পাশ থেকে জিজ্ঞাসা করছে কি করা যায় এত টাকা নিয়ে। যে পেয়েছে তাকে করতে বলো চিন্তা, আমি পাইনি, আমার কোনো চিন্তা নেই। ম্যাম বাস স্ট্যান্ড থেকে একটা লটারি টিকিট কেটেছিল আমার কথা শুনেই পরশু দিনকে, তো আজকে ওটা বেঁধেছে। আমি বলেছিলাম হবে, এবার সেটাই বললাম যে কি করা যায় ম্যাম। স্যারকে বলো, স্যার যেন ওটা টাকাটা আপনাকে দিয়ে চলে আসে। না ম্যাম, লটারি গেলা বলছে টাকা দিতে পারবে না, বাস নিয়ে যেতে বলেছে। বাসটা যদি রাখার জায়গা থেকে নিয়ে আসতে বলবে। ম্যাম সত্যি আপনার টাকা চাই না? না, আমার টাকা চাই না। 2 কোটি? গ্রেট। 200 টাকাও আমার চাই না। কি বলছেন ম্যাম? কি চাই ম্যাম? আপনি কি চাই তাহলে বলুন। আর শান্তি চাই, শান্তি। দারুণ 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 দারুণ। শান্তি থাকলেই হৃদয় ভালো থাকবে। আমরা একটা অনুষ্ঠান করছি, ইনজেকশন ট্রিটমেন্ট সিজন 2। এ হচ্ছে আমার সেই বিখ্যাত, আমি যার ফ্যান সে হচ্ছে সায়ন। সায়নকে চেনে তো? হ্যাপি টু ডিস্টার্ব। তবে ম্যাম আপনি যেটা বললেন যে শান্তি চাই, শান্তি চাই, দারুণ। আর এটা দারুণ টাকা লাগলো দিয়ে শুনে। কিন্তু শান্তি কেনা যায় না। সত্যি ভালো কথা, লাগলো, আপনি এটা শুনে দুর্দান্ত খুবই এটা ভালো বললেন। এবং সত্যি যদি শান্তি থাকে তাহলে আপনার হৃদয় ভালো থাকবে। থ্যাংক ইউ সো মাচ ম্যাম, থ্যাংক ইউ। অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা আমাদের তরফ থেকে। সো আপনারাও শান্তির পেছনে ছুটুন যাতে হৃদয় ভালো থাকে। তো এরকম সুন্দর একটা উত্তর নিয়ে, এরকম একটা পজিটিভ মাইন্ড নিয়ে আমরা আবারও ফিরে যাই আমাদের সিটে। ওহ, শান্তির সাথে শেষ করলাম। দারুণ খেলা হলো, দারুণ। খুব দারুণ একটা পর্ব। একটা কথা বলুন ট্রিটমেন্ট, যে একজনের হার্ট অ্যাটাক হচ্ছে
আমার মতো সাধারণ মানুষ যাদের কোনো মেডিকেল সেন্স নেই, কোনো মেডিকেল নলেজ নেই, কি দেখে বুঝবে? আর হসপিটালে নিয়ে যাওয়ার আগে ধরুন সে সিপিআরও জানে না, সিপিআর নিয়ে আমাদের অলরেডি একটা এপিসোড আছে, লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দিলাম, ধরুন সিপিআরও সে জানে না, সে কি করবে? হার্ট অ্যাটাক মোটামুটি দুরকম পর্যায়ে আমরা এখানে দেখতে পারি। একটা হচ্ছে খুব সিভিয়ার হার্ট অ্যাটাক, আর একটা হচ্ছে মাইল্ড হার্ট অ্যাটাক বা কন্টিনিউয়াস একটা চেস্ট পেন তার হয়ে যাচ্ছে। তো আমরা সিভিয়ারটাকেই ধরবো, কারণ এই ক্ষেত্রে আমরা টাইম কম পাবো। তো মেন জিনিস হচ্ছে সিভিয়ার একটা চেস্ট পেন হবে, সেই চেস্ট পেন লেফট সাইডেও যেতে পারে, পিছন দিকেও যেতে পারে, চোয়ালের দিকেও আসতে পারে, ঘাড়েও আসতে পারে, অ্যাবডোমেনেও হতে পারে। আপার অ্যাবডোমেন একটা ভমিটিং হলো, পেশেন্টের হার্টের গতি খুব বেড়ে যাবে, কোল্ড কামি এক্সট্রিমিটি, মানে গাটা একদম ব্যাঙের গায়ের মতো ঠান্ডা হয়ে গেছে, সেখান থেকে সোয়েটিং হচ্ছে, পেশেন্ট কিন্তু খুব অ্যাজিটেটেড থাকে, একদম ছটপট ছটপট করতে থাকে, আর পেশেন্টের মনে হবে তার বুকের মধ্যে কেউ যেন টন টন পাথর চাপিয়ে দিয়েছে। এই এক্সপিরিয়েন্স কিন্তু যার একবার হবে সারা জীবনের জন্য এটা একদম অন্যরকম এক্সপিরিয়েন্স। তো এই কন্ডিশনে আমরা কি করব, ধরেই নিতে হবে যে এই পেশেন্টের কিন্তু শিওর শট হার্ট অ্যাটাক হয়েছে। হঠাৎ করে বুকে ব্যথা, কাম অ্যান্ড কোয়াইট, তার যদি একটা শরীর হয়, সোয়েটিং হয়, তো হার্টের গতি, এবং আমরা যদি প্রেশার চেক করি তার দেখা যাবে প্রেশার 90/60 হয়ে গেছে, বা অনেক সময় প্রেশার আরও বেশি থাকে। তো এই পেশেন্টকে আমরা যত তাড়াতাড়ি সম্ভব তার নিকটস্থ কোনো একটা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গিয়ে ফার্স্ট জিনিস হচ্ছে আমাকে একটা ইসিজি করা, এবং ইসিজি করার সাথে সাথে আমরা দেখতে পাবো যে তার ধরেই নিতে হবে আমাকে 99% কেসে যে এর একটা হার্ট অ্যাটাক হয়েছে। তখন আমরা ওই 4টে ট্যাবলেট, 4টে অ্যাসপিরিন 75 মিলিগ্রাম বা একটা 325 অ্যাসপিরিন দিই, একটা 4টে ক্লোপিডোগ্রিল ট্যাবলেট 75 মিলিগ্রাম একসাথে দিয়ে, এবং 80 মিলিগ্রাম অ্যাটোরভাস্টাটিন বা 40 মিলিগ্রাম রোজুভাস্টাটিন একসাথে চিবিয়ে সে কিন্তু মুখের মধ্যে সে রাখবে, সে কিন্তু গিলে নেবে না। এখানে চিবানোর উদ্দেশ্য হচ্ছে যে আমাদের এই লালাগুলো দিয়ে ডিরেক্ট ওগুলো আমাদের এমনভাবে ট্যাবলেটগুলো তৈরি করা থাকে যে ডিরেক্ট সেটা আমাদের রক্তে চলে যায়, এবং তাতে ট্রানজিশন টাইম আমাদের অত্যন্ত কমে যায়। এবার ওটাকে যদি আমরা গিলে নিই, সে গাটে যাবে, গাট থেকে অ্যাবজর্পশান হবে, অ্যাবজর্পশান হয়ে তারপরে তার শরীরে যাবে, সেখান থেকে 5 to 10 মিনিটস টাইম লাগবে। আর আমরা যদি চিবিয়ে ওটাকে জিভের মধ্যে রাখি তাহলে ইনস্ট্যান্ট কাজ করবে ওটা, কারণ জিভের মধ্যেও আমাদের মিউকোসা থাকে, ওই মিউকোসা থেকেও ডিরেক্ট অ্যাবজর্ব হয়ে যাবে। তখন আমরা হার্ট অ্যাটাক হলে পেশেন্টকে এটা দিলে কিন্তু পেশেন্টের কোনো ক্ষতি হবে না, কোনো ক্ষতি হবে না এইগুলো দিলে। কিন্তু এখানে যদি হার্ট অ্যাটাক হয়, পেশেন্টের আমরা যে অ্যাটাকটা হয়েছে সেটাকে ফার্দার আমরা প্রোগ্রেস করতে দেব না। উইদিন 3 আওয়ার্স আমাদের এমন একটা হসপিটালে নিয়ে যেতে হবে যেখানে আমাদের অ্যাঞ্জিওগ্রাফি করার প্রভিশন আছে, সেখানে গিয়ে তাড়াতাড়ি আমাদেরকে ডায়াগনোসিস করা। ইসিজিতে আমরা অনেক রকম চেঞ্জ দেখতে পাই, যেখান থেকে আমরা অ্যাকিউট হার্ট অ্যাটাক হয়েছে বলে আমরা বুঝতে পারি। তারপরে তো লাইফ সাপোর্ট আছেই, এখানে সিপিআরের খুব একটা রোল নেই, ওইগুলো তো তখন আপনাদের আন্ডারটেকিং, মানে ওটাতে ঢুকছি না। আর পেশেন্টকে কিভাবে শোয়াবো, বসিয়ে দেবো নাকি? না, পেশেন্ট এখন দুরকম ব্যাপার থাকে। পেশেন্টের যদি পালমোনারি ইডিমা হয় বা প্রচণ্ড শ্বাসকষ্ট হয়, দেন উই হ্যাভ টু সিট দ্য পেশেন্ট। আচ্ছা, অন্তত 45 ডিগ্রি আমরা অ্যাঙ্গুলেশনে একটা তাকে প্রপার করে রাখতে পারি, বা 30 ডিগ্রি। কিন্তু তার যদি শ্বাসকষ্ট না হয়, ব্লাড প্রেশার কম থাকে, তাকে আমরা চিৎ করে শুইয়ে রাখতে পারি। যদি ভেসোভেগাল অ্যাটাক হয় বা প্রেশার খুব কম থাকে, আমরা পাটা তুলে ধরলে তার কিন্তু প্রেশারটা মেনটেন হতে পারে। এইগুলো একটা ক্লিনিশিয়ান, মানে একটা অ্যাম্বুলেন্সে তো আর সাধারণ মানুষ তোলে না, সেখানে কিছু একটা ডাক্তার থাকতে পারে বা প্যারামেডিক্স থাকতে পারে, দে ক্যান আন্ডারস্ট্যান্ড, দে হ্যাভ টু লিসেন দ্য চেস্ট, সেইগুলো করে আমাদেরকে পেশেন্টকে একদম যত তাড়াতাড়ি সম্ভব তাকে হসপিটালে আমরা যদি পাঠাই তাহলে আমরা তার লাইফ সেভ করি। অবশ্যই আমরা ফাইনালি গিয়ে ডাক্তারবাবুদের কাছেই নিয়ে যাব, হসপিটালে নিয়ে যাব, আমরা তো ঠিক করবো না, কিন্তু তার আগে আমরা ইমিডিয়েটলি যতক্ষণ ওই গোল্ডেন আওয়ারে রয়েছে ডাক্তারবাবুদের কাছে পৌঁছানোর আগে আমরা কীভাবে ম্যানেজ করতে পারি সেটাই স্যার বললেন। এবার দেখুন, হার্ট অ্যাটাক কিন্তু কারোর একদিনে দুম করে হয় না, অনেক দিন ধরেই আপনার হার্টের মধ্যে কিছু না কিছু এদিক ওদিক চলছে, কিন্তু আপনি যেহেতু হেলথ চেক আপের মধ্যে রেগুলারলি নেই, সেই কারণে হয়তো আপনি জানতে পারেননি। দুম করে একদিন ঘটে গেল, সেদিন আপনি ভাবছেন যে কী করা যাবে, এই অপারেশন, ডাক্তারবাবু, মেডিক্লেম, এই নিয়ে দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়। সেই কারণে প্রত্যেক মানুষের উচিত
অ্যাটলিস্ট বছরে একবার হেলথ চেক আপ করা। আর তাই আমাদের ট্রিটমেন্টের সমস্ত অডিয়েন্সের জন্য রয়েছে ফ্রি হেলথ চেক আপ জিতে নেওয়ার সুযোগ। অর্থাৎ আমাদের আজকের পর্ব থেকে একটা প্রশ্ন আসবে আগামীকাল আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোতে, সেখানে যারা সঠিক উত্তর দেবে তাদের মধ্যে থেকে একজন লাকি উইনার পেয়ে যাবে ফ্রি হেলথ চেক আপ ফ্রম নারায়ণা হেলথ হাওড়া। আর যারা যারা আমাদের লয়াল অডিয়েন্স তাদের জন্য থাকছে এই স্পেশাল ডিসকাউন্ট কুপন কোড উইচ ইজ ট্রিটমেট। এটা ইউজ করলে আপনি পেয়ে যাবেন একটা স্পেশাল ডিসকাউন্ট। সো থ্যাংক ইউ ট্রিটমেট, আশা করি আপনার ভালো লেগেছে আমাদের সাথে আড্ডা মেরে। 100 বার আমি এই আড্ডার জন্য কতদিন ওয়েট করছিলাম। ওকে, থ্যাংক ইউ সো মাচ ট্রিটমেট আমাদেরকে এতটা ডিটেলে এতটা সহজে বোঝানোর জন্য। আর আপনারাও প্লিজ আমাদের এই এপিসোডগুলো একটুখানি শেয়ার করুন, লাইক করুন, আর প্লিজ ভুলবেন না সাবস্ক্রাইব বলে একটা জিনিস আছে, ওটা অবশ্যই করবেন, আর ঘন্টা বাজাবেন, ঘন্টা। একদম। তাহলে এখান থেকেই টাটা বাই বাই বলছি আমি সায়ন, আমি কুশল। ফিরবো অন্য কোনো পর্বে অন্য কোনো এরকম হৃদয়বান শান্তিপ্রিয় ট্রিটমেটকে নিয়ে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন, আর মোস্ট ইম্পর্টেন্ট শান্তিতে থাকুন। হৃদয়ের খেয়াল রাখুন। টাটা। টাটা।